নমস্কার, আমি শিখা মুখার্জি, শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট 2। এই ইউটিউব চ্যানেলে আমি আপনাদের ডক্টর নবনীতা দেবসেনের লেখা একটা ভ্রমণ কাহিনী হে পূর্ণ তব চরণেরও কাছে পাঠ করছি। আজকে এই কাহিনীর চতুর্থ পর্ব। এই পর্বের শেষে আমি একটা প্রশ্ন রাখব শ্রোতাদের জন্য, যারা উত্তর দেবেন প্রথম দিকের সেই তিনজনের নাম আমি পরের পর্বে ঘোষণা করব। আজকের পর্ব শুরু হচ্ছে গল্প জানোয়ারও কো বিশ্বাস নেহি। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। পথের অবস্থা পাহাড়ের মধ্যে গর্ত খোদাই করে রাস্তা খোঁড়া, ঢাকা বারান্দার মতন মাথার ওপরে ঝুঁকে আছে পাথরের এবড়ো খেবড়ো ছাদ। খচ্চর আরোহীদের মাথায় যখন তখন অতিবার বেরো নাকো বলে গোঁত্তা মারতে পারে। কুন্দন সিং চেঁচাচ্ছে, স্যার বাঁচাকে, স্যার বাঁচাকে। রেলিং দেওয়া আছে খানিকটা রাস্তা, এক জায়গায় দেখি রেলিং ভাঙা। কুন্দন সিং বলল, কাল এক লড়কি গির গই। সে কি? 15-16 বছরের উত্তরপ্রদেশী মেয়ে নাচতে নাচতে আসছিল আগে আগে, বাবা মা দাদা পেছনেই ছিল। খচ্চরের হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে 8000 ফিট নিচের খাদে যমুনা স্রোতে। साले जानवरों को विश्वास नहीं, आगे बढ़ जमनी ए ए ए ले ले। রেলিং পার হবার পরে হঠাৎ একটা জায়গায় জমনিকে দাঁড় করালো কুন্দন সিং। उतर जाइए आप पैदल 1-2 किलोमीटर, खच्चर नहीं जाएगा, डांडी कांडी कुछ भी नहीं जाएगा। সত্যি সত্যি এইখানে সব ডান্ডি কান্ডি চরমদারদের একেবারে পথে বসিয়ে দেওয়া হচ্ছে। হাঁটো, সরকারের বারণ আছে। এ পথে অন্যের ওপরে নির্ভর করে ওঠা যাবে না, হাতে পায়ে হামা টেনেও উঠতে হতে পারে। এটা যার যার নিজের ব্যাপার। কিন্তু আগে কেন বলনি? হয়তো বৃদ্ধ বৃদ্ধারা অনেকেই তাহলে আসতেন না। সারা পথ ডান্ডিতে বা কান্ডিতে যাবেন বলে রওনা হয়ে তারপর পথ চলতে বাধ্য হওয়া এবং সবচেয়ে কঠোর সবচেয়ে কঠিন চড়াই অংশেই এটা ব্রিচ অফ কন্ট্রাক্ট। বুড়ো মানুষদের মুখের সেই অসহায় চেহারা ভোলবার নয়। এমন তো কথা ছিল না। এটা কি হলো? পারবো তো? জয় যমুনা মাই, বাঁচিয়ে দিও মা। কিন্তু মা বাঁচিয়ে আর দেয় কই? আমার নিজের ঘরে একটা অবাধ্য ছটফটে পঞ্চদশী আছে। আমি কুন্দন সিংয়ের ম্যাটার অফ ফ্যাক্ট স্বরে বলা 15 বছরের মেয়ে খাদে পড়ে যাওয়ার সংবাদে প্রস্তুরীভূত হয়ে গেছি। ভুলতে পারছি না এ দুর্ঘটনা মা বাবার চোখের সামনেই ঘটেছে, অথচ আটকাতে পারেননি। তাঁরা অন্য বাঁকে তখন পুণ্যার্জন করে ঘরে ফিরবেন কোলের সন্তানকে যমুনায় বিসর্জন দিয়ে। যমুনত্রীর পথশোভা একেবারে বিবর্ণ বিস্বাদ হয়ে গেল। কেবলই পিকোকে সামলাচ্ছি। সেও বড্ড স্বেচ্ছাপ্রবণ মেয়ে, বড়ই চঞ্চল। যমুনত্রীকে মেয়ে উপহার দিয়ে যাবার কোনো ইচ্ছে আমার নেই। পিকো, খুব সাবধান, ঝুঁকে ফুল তুলবি না, আমার সামনে সামনে চলবি। কিন্তু এখন তো হন্টন, হাঁটবো কি? পথ জুড়ে শুয়ে পড়েছেন প্রায় এক বিশাল পাঞ্জাবি বৃদ্ধা। তাকে ধরাধরি করে 3-4 জন ঘোড়াওয়ালা মিলে ঘোড়া থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিয়েছে এই পিছল পাথুরে চড়াই পথে। তিনি কেঁদে ফেলেছেন আর কেবলই বলছেন, আমার ছেলে কই, আমার থলি কই, মেরে বেটা, মেরা থলিয়া। একেই জানকী চটিতে দেখেছিলাম, ভারী শরীর, প্রায় 80 বছর বয়স। হিসি করে ফেলেছেন দৈহিক স্ট্রেনে এবং প্রাণ ভয়ে। ঘোড়ার সঙ্গে কোনো আত্মীয় বন্ধু নেই। সহিষ্টি খুবই দুষ্টু, খুব ধমকাচ্ছে এবং রুক্ষ ব্যবহার করছে। যেহেতু একই গ্রাম্য তাই জড়া বিধ্বস্ত এবং অবস্থাপন্ন নিশ্চয়ই নন, তাহলে ডান্ডি নিতেন। এই বয়সে কেউ এরকম রাস্তায় খচ্চরে ওঠে? পিকোলো তাড়াতাড়ি এগিয়ে যায়। আমরা তাকে হাত ধরে পথ থেকে তুললুম। চলুন মাই, আমাদের ধরে ধরে চলুন, কোনো ভয় নেই। দুহাতে পিকো তাকে জড়িয়ে ধরল। নিজেই পায়ের টাটানি ব্যথায় ভালো করে পাটাও ফেলতে পারছে না, আর আমি তার ডান হাতটা শক্ত করে ধরলুম। হাঁপানিতে ভদ্রভাবে শ্বাস প্রশ্বাস ফেলতেও জানি না,
তারপর 3 রোগীর অপূর্ব প্রসেশন যেমন তেমন করে এগিয়ে চলল টেরা ম্যাকা হয়ে যমুনোত্রী অভিমুখে। প্রথমটা উনি খুন খুন করে কাঁদছিলেন, ক্রমশ থামলেন, অল্প অল্প কথাও বললেন। ছেলে নিচে, হেঁটে উঠছে দুটি নাতিও। থলিটি খচ্চরের গলায় বাঁধা, সে বেটা একা আগে চলে গেছে, তাতেই সর্বস্ব। এখন উঠতে হাঁটতে পেরে ওর সেই যথা সর্বস্ব বিষয় উদ্বেগ হচ্ছে। ভাববেন না মাই, এরা চোর নয়, থলি ঠিকই থাকবে। আশ্বস্ত হয়ে উনি পা ঠিক মতন ফেলবার চেষ্টা করতে থাকেন। জলন্ধরের এক গ্রামে ওদের বাড়ি। ছেলের সঙ্গে 4 ধাম করতে বেরিয়েছেন। যমুনোত্রী প্রথম ধাম। এমন জানলে আসতাম না, মরে যাব আমি, ঠিকই নিশ্চয়ই মরে যাব। কেউ বলেনি এত হাঁটতে হবে, কেউ বলেনি ঘোড়া এত ভয়ঙ্কর। বলতে বলতে প্রায় কেঁদেই ফেলেছেন। অনেক কষ্টে শিশুর মতো ওকে ভুলিয়ে ভালিয়ে হাঁটি। পথশ্রমে বাক্যালাপ আপনি বন্ধ হয়ে যায়। আমাদের ঘোড়াওয়ালারা যে যার ঘোড়া নিয়ে সবাই অনেক এগিয়ে গেছে, কারুর টিকি দেখা যাচ্ছে না। কেবল ওর ঘোড়াওয়ালা যাচ্ছে সঙ্গে সঙ্গে, স্বেচ্ছায় নয়, অন্যান্য ঘোড়াওয়ালাদের চাপে। এক এক সময় পথ খুবই খারাপ যেখানে, তখন এসে সাহায্য করছে ওকে। পথটাও যেন ফুরোতে চায় না। যদিও আমার এটাই ভালো লাগছে, গাছপালা, পথ, পাথর, ঝর্ণা, আর ওদিকে পাহাড়ের গায়ে 4-4টে ধবধবে গ্লেসিয়ার। চোখ মেলে তবু দেখতে পাচ্ছি। খচ্চরে চললে মন এতই একাগ্র, কেবল মাথার ওপরের পাথর আর সামনের মানুষ আর নিচের রাস্তাটি ছাড়া কিছুই দেখতে পাই না, অথচ টের পাচ্ছি যেতেছে বহিয়া সুসময়। এক সময় হামাগুড়ি সত্যিই প্রায় দিতে হলো। বৃষ্টি পিছল পথ, সিঁড়ির মতো বড় বড় পাথর সাজানো, কখনো বা ঝর্ণার ভেতর দিয়ে যাওয়া। আমার মাথায় ডাফল কোটের হুড, পিকোর রেনকোটের ঘোমটা, ছাতা রঞ্জনের কাছে। রঞ্জনকে আর দেখিনি। ব্র্যান্ডি গ্লুকোজও রঞ্জনের কাছে। অতএব বৃদ্ধাকে সাহায্য করার উপায় নেই। আবার ঠেলে ঠেলে অতি কষ্টে দুর্গা, শ্রীহরি, সংকটনাশিনী বলে তো মাইকে তার খচ্চরে তুলে দেওয়া হলো। খচ্চর বিনীতভাবে গলায় তার থলি ঝুলিয়ে দাঁড়িয়েছিল। থলি দেখেই অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেলেন মহিলা। ওকে রওনা করে আমরাও উঠে পড়ি। উঠে পড়া অত সহজ নয়। আমার প্রত্যেকবারই মনে হয়েছে এই শেষ, আর নয়। 2 পায়ের ডিমে বিশ্রী কালশিটে পড়েছে, জানি না কিসের ফাঁদ। সমানে চিমটি কেটে যাচ্ছে ওই একটা স্পটে। আর ঘণ্টাখানে, 4 ঘণ্টা হয়ে গেছে। নামছেন এমন হলুদ পাগড়ি বাঁধা এক দেহাতি বৃদ্ধাকে যেই বলেছি যমুনোত্রী মাই কি জয়, ঠিক কলকাতার বিসর্জন পার্টির সুরে। উনি ফোকলা হেসে বলেছেন, বাস আপ তো জ্যাদা তকলিফ নেই হোগা, আ গায়ে হ্যাঁ আপ। আমার গলার স্বরে নিশ্চয়ই ক্লান্তি ছিল, জয়ধ্বনিতেই লুকিয়েছিল প্রশ্ন, আরো কত দূর? এক লড়কি মিলেগা? কি যে আরাম পেলুম ওই আশ্বাসে। চূড়ার কাছাকাছি পৌঁছেছি তাহলে। হঠাৎ দেখি সুরজ সিং। সুরজ সিংই তো, আমাদের গাড়ির ড্রাইভার নেমে আসছে। সুরজ সিং! আমি চেঁচাই, हाँ बेबे जी, हो गया स्नान हमारा। इतना जल्दी पहुंच गया? मैं तो पहाड़ी हूँ, पाकदंडी से चला आया, 1.5 घंटे में पहुंचा। गाड़ी को देखने वाला राख के आया, हम बारिश आ गया, अब जल्दी जाइए, घूमना मुश्किल होगा। কেননা বৃষ্টি হচ্ছে, পথ পিছল হচ্ছে, ফেরার পথ আরও পিছল হবে, যেন অন্ধকারের আগে নিশ্চয়ই ফিরি। সুরজ সিংয়ের হাতে লাঠি নেই, তবু কত স্বচ্ছন্দ। রঞ্জনেরও হাতে লাঠি নেই, ওর উঠতে খুবই অসুবিধা হচ্ছে এজন্যে। লাঠিটা মস্ত ভরসা, অনেকখানি সাহায্য করে। জানকি চটিতে ওর জন্য একটা লাঠি চাইতে গিয়ে সে কি হেনস্তা। যেই বলেছি মেরা ভাইকে লিয়ে এক লড়কি মিলেগা ভাই, দোকানদারের চক্ষু স্থির, পিকো হেসে গড়াগড়ি। ব্যাপার কি? আবার বলি এক লড়কি। এবার রঞ্জন তাড়াতাড়ি শুধরে দেয়, লড়কি নেহি, লাকড়ি লাকড়ি। लड़की नहीं चाहिए, लकड़ी चाहिए, लकड़ी, स्टिक, लाठी। ओ लकड़ी, कुछ पेड़ से तोड़ लो ना आप। लकड़ी नीचे से लाना था, इधर नहीं मिलता।
হাঁটবার সময় টের পাচ্ছিলুম লাঠি থাকলে কি কাজই দিত। গঙ্গোত্রীতে লাঠি নিয়ে নেব। 3 কিলোমিটার হাঁটতে হবে যদি শেষতক যাই। যমুনোত্রী যেতে গায়ে হাতে পায়ে যে ব্যথা হয়েছে এরই মধ্যে, পরে আর কোথাওই খচ্চরে উঠব না এটা নিশ্চিত। অতএব কেদার যাব না। যমুনে, এই কি তুমি সেই যমুনা? যমুনোত্রীর পথ যেখানে শেষ হয় সেখানটা আরও সরু, খুব পিছল, পাথুরে এবং কাদাময়, নোংরা। ঘোড়া থেকে নামলুম যেখানে, অর্থাৎ খচ্চর থেকে, সেখানে ফের সেই পশুর মলমূত্রের বাড়াবাড়ি এবং তার মধ্যে বর্ষার জলস্রোত। হেঁটে পেরিয়ে খুব সরু একটা গলি দিয়ে যেতে হয়। সবে উঠেছি, হঠাৎ একটা ঘোড়া একজন গ্রাম্য জাট বুড়োকে ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালারা ধমকে উঠল, কি চোখে দেখতে পাও না? অন্ধ নাকি? মরবে একদিন শালা বেকুফ। বুড়ো ধাক্কা খেয়ে হঠাৎ গড়গড় করে পিছলে পাহাড়ের গা বেয়ে পড়ে গেল। আমি চোখ বুজেই ফেললুম। তার আগেই দেখি খানিক নিচেই একটা চত্বর মতো, তাতে এক বুড়ো জাটনি ছুটে এসে বুড়োকে জাপটে ধরে ফেলল। নইলে ওইটুকু চত্বর পার হয়ে ওপাশে খাদের মধ্যে পড়ে যাওয়া এমন কিছু কঠিন ছিল না। দুই বুড়ো বুড়ির মাথা গায়ে ঢেকে বিরাট বড় দুটি নীল লাল প্লাস্টিকের শিট কাদায় লুটোচ্ছে। তারই ওপর পা পড়ে হড়কে গেছে। খুবই বিপজ্জনক বর্ষাতি। যমুনোত্রীতে পৌঁছে মনে হলো, কেন এলুম? এই জন্য আসা? এই কুশ্রী অপবিত্র নোংরা মলমূত্র জর্জরিত কর্দমাক্ত জায়গায়? পাহাড়ের ওপর আকাশ কত পবিত্র, কত বীজাণু শূন্য, কত শুদ্ধ, আর মাটি এত অশুদ্ধ, এত অপবিত্র, এত রোগবালাইয়ের আড়ত হবে। একদিকে একটা ধর্মশালার দেয়াল, অন্যদিকে 6 ইঞ্চি কাদার উপর প্লাস্টিক বিছিয়ে ত্রিপল ঢাকা চা, জিলিপি, পুরি, হালুয়ার দোকান। মাঝখান দিয়ে সরু যাতায়াতের গলিপথ। ডালায় করে পুজোর নৈবেদ্য বিক্রি হচ্ছে 5 টাকা, 7 টাকা, 11 টাকা, 21 টাকা দেখলুম। মিসেস মুখার্জি বলেছেন তার স্বামীর নামে পুজো দিতে, 50 টাকা সঙ্গে দিয়েও দিয়েছেন। পুজো কি করে দেয় কে জানে। একটা 11 টাকার থালা কিনে আমি পিকোকে দিই, বলি যা শিখে আয় দেখি কি করে পুজো দিতে হয়। দোকানি বলল, ছি ছি, এতদিনে নিজেও শিখলে না। তাড়াতাড়ি বলে দেয়, থালাটাও যেন পুজোয় দিয়ে দিও না, ওটা আমাকে ফেরত দিও কিন্তু। হয় মলিন অ্যালুমিনিয়ামের কাঁসি, নয়তো নোংরা এনামেলের প্লেটে পুজো সাজানো, একটু সিঁদুর, এক পাতা প্লাস্টিকের টিপ, একটা বিশ্রী চুলের ফিতে, একটা ছোট আয়না, হাতে কাচের চুড়ি এক জোড়া, একটা পুঁতির মালা, কিছু বাতাসা, এলাচ দানা, তুলসী, ধূপ, এই 25 টাকা। জিনিস যত কমবে দামও তত কমবে। নৈবেদ্যের ছিঁড়ি দেখেও খারাপ লাগলো খুব। মন্দির কই? ওই পেছনে। প্রথমে তো কুণ্ডে যান, সপ্তকুণ্ড, স্নানটা সারুন, চাল আলু এনেছেন, রুমালে বেঁধে কুণ্ডে ডুবিয়ে দিন, আলু ভাতে ভাত খেতে পারবেন, আমরা এনেছি। ও বাবা, ওই জলে স্নান? ভাতে ভাত হয়ে যাব যে। না না, ওটা স্পেশাল কুণ্ড, ওতে স্নান নয়, স্নানের আলাদা 3-4টে কুণ্ড আছে। অনেকগুলি বাঙালি এখানে, এদের পথেও দেখেছি। খচ্চরে চড়ে বিচ্ছিরি পথটা পার হচ্ছেন জোরে জোরে হরে কৃষ্ণ নাম জপ করতে করতে। মহিলারা সবাই সাধারণ করে সুতি তাঁতের শাড়ি পরেছেন, কিন্তু আমার মতো ঠ্যাং বেরিয়ে পড়ছে না কারুরই। সবাই নিচে পা ঢাকা লম্বা গেঞ্জির আন্ডারওয়্যার পরেছেন আবরু রাখতে। ঘোড়ার ব্যাপারটার জন্য পূর্ব প্রস্তুতি ছিল, ওদের কেউ শিখিয়ে রেখেছিল। এইসব কথাবার্তা শুনছি চায়ের দোকানে বসে। মুষলধারে বৃষ্টি নেমেছে, দোকানে বসার জায়গা নেই, আর সবাই দাঁড়িয়ে। দুটি মাত্র চেয়ার ছিল টিনের, আমি আর পিকো প্রথমেই পেয়ে গেছি। এত ক্লান্ত ছিলুম, আর যমুনোত্রী এতই হতাশ করেছে যে চেয়ার ছেড়ে উঠতেই ইচ্ছে করছে না। যদিও বয়স্ক কিছু লোক দাঁড়িয়ে চা খাচ্ছেন। হঠাৎ দেখি সেই পাঞ্জাবি বৃদ্ধা এসে পৌঁছেছেন, তাহলে তাড়াতাড়ি তাকে চেয়ার ছেড়ে দিই। মেঝেতে বসার জায়গা নেই, সবটা কাদায় কাদায় লেপে আছে। ইতিমধ্যে রঞ্জনও এসে যায়, হাতে একটা ভাঙা গাছের ডাল ল্যাকপ্যাক করছে। এই যে দিদি, এই নাও লড়কি।
চা, জিলিপি, পুরি, হালুয়া দারুণ জমলো। चाय ब्रांडी मिश्री खाई, वृद्धा को खावाई। दवाई दिया, चाय में कुछ दवाई डाला, ऐसा लगता है क्यों? बोले नाक भुरु कुचकोते कुचकोते उनी चा खेये निलेन। एरपर ग्लुकोजेर पैकेट खोला हलो, रंजन कोनोटाई खायनी। বৃদ্ধাকে গ্লুকোজ খাওয়ানো এবং সঙ্গে পথের জন্য দেওয়া হলো। ইতিমধ্যে নাতি দুটি এসে গেছে। নাতি দেখে ঠাম্মার ফোকলা মুখে কি হাসি। ছেলের জন্য অপেক্ষা করে আছেন। আমরা কুণ্ড দেখতে চললাম। ছন্দে ছন্দে দুলি আনন্দে। এক মুহূর্ত ভালো লাগছে না এখানে। যদিও এখানে যমুনা শিশুর খেলাধুলা সত্যি বড় চমৎকার। গ্লেসিয়ার থেকে নামছে তুহিন শীতল ঝকঝকে নীল ধারায় উন্মত্ত গর্জিত প্রপাত। তার মধ্যে মধ্যে উষ্ণ স্রোত। সপ্তকুণ্ডের সালফার স্প্রিংয়ের ধারা পাশে পাশে ছুটছে, গরম। তাতে হাত মুখ ধুচ্ছেন ক্লান্ত যাত্রীরা। বৃষ্টির পরে এই শিখর হঠাৎ হঠাৎ কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে। গাঢ় মেঘের চাদরে দুহাত দূরেও কিছুই দেখা যাচ্ছে না। চারটে মস্ত গ্লেসিয়ার সমেত হিমালয় পর্বত অদৃশ্য হয়ে যাচ্ছেন। বাপ রে, এভাবে ওই ভয়াবহ পথ দিয়ে নামবো কেমন করে? মর্মভেদী হাওয়ার মধ্যেই উষ্ণকুণ্ডে বহু মানুষ স্নান করছেন, নারী পুরুষ শিশু। আমি অঞ্জলিতে জল নিয়ে মাথায় দিলুম, নমো বিষ্ণু। স্নানের জন্য প্রস্তুত নই, উৎসাহও নেই। পিকরও প্রস্তুতি নেই, উৎসাহ থাকলেও তাই তার স্নান করা হলো না। কেবল অপ্রস্তুত অবস্থাতেই রঞ্জন নিয়ে ফেলল। কুন্দন সিং চায়ের দোকান থেকে তোয়ালে ভাড়া করে এনে দিল। মেয়েদের পোশাক বদলের ঘরটার নেই। ভিজে কাপড়ে বেশ খানিকটা গিয়ে একটা দেওয়ালের পাশে মেয়েরা কোনো রকমে কাপড় পরছেন। অব্যবস্থা চূড়ান্ত। হঠাৎ শুনি গিটকিরি লাগিয়ে গলা ছেড়ে কেউ গাইছেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে ধুলি আনন্দে, আমি বন ফুল গো। এক পঞ্চাশোর্ধ্ব ভদ্রলোক, সদ্যস্নাত, পরনে গামছা, শীতের চোটে গলায় গান বেরিয়েছে। বাঙালি না হলে এরকম জমাবে কে? মন্দিরও দেখবার মতো নয়। একটা বসবার চাতাল পর্যন্ত নেই। এত কষ্ট করে প্রাণ হাতে নিয়ে এই যে ছুটে আসছে গ্রাম গ্রামান্তর থেকে বিশ্বাসী মানুষ, তাদের বিশ্রামের কোনো ব্যবস্থা নেই, বসবার ঠাঁই নেই। তারা একটু জুড়বে কোথায়, গা এলাবে কোথায়? দুটো খাবে যে রেঁধে বেড়ে, তারই বা জায়গা কই? ওই এক কালি কমলিওয়ালা ধর্মশালাই আছে। বিশ্ব প্রকৃতি যমুনোত্রীকে যতদূর সাধ্য সুন্দর স্বাস্থ্যকর করেছেন, আমার দেশের মানুষ তাকে তার সাধ্য মতন অসুন্দর অস্বাস্থ্যকর করেছে। পাশ্চাত্য সংস্কৃতিতে দেখেছি নৈসর্গিক রহস্যবিহ্বল কোনো সুন্দর জায়গাকে, হোক তা পর্বতচূড়া বা সমুদ্রতীর, পশ্চিমী মানুষ মানুষের ভোগের উপযুক্ত করে তোলে। পারলে সেখানে সরাইখানা খোলে, নিদেন পক্ষে সরিখানা বসায়, পাবলিক টয়লেট বসায়, নিসর্গ দৃশ্য ভালো করে দেখবে বলে বাইনোকুলারও বসায়। সম্ভব হলে ট্রেকিং, স্কিইং, সুইমিং, বোটিং, খেলাধুলোর বন্দোবস্তও থাকে। আর আমরা সেই একই জায়গাকে ঈশ্বরের ভোগের ঠাঁই করি, মন্দির স্থাপনা করি, সেইভাবেই আমাদের আনন্দ উপভোগের ব্যবস্থা করি। মনটাকে ঊর্ধ্বে তুলে শরীরের সুখ স্বস্তি নয়, চিত্তের আনন্দ শান্তির দিকে তাকাই। কত তফাৎ দুটো সভ্যতায়, এইটে ভেবে এতদিন আমার গর্ব হতো। যমুনোত্রীতে এসে বুঝলুম আমরা নশ্বর দেহধারী, সভ্যতা শাসিত মর্তবাসী। আমাদের পরিষ্কার টয়লেট খুব জরুরি দরকার। 5 ঘন্টা খচ্চরে অথবা 8 ঘন্টা পদব্রজে এই পর্বতশৃঙ্গ অভিযানের পর শরীর বিশ্রাম চায়, বসতে চায়, একটু স্বস্তি চায়। বেশিরভাগই আসেন ভক্তিপ্রবণ বুড়ো মানুষ। তাদের অপরিসীম ক্লান্তির অপনোদন ঠিকভাবে হয় না। এই মন্দিরের দর্শনের সুখ নেই। অনতিবিলম্বেই উত্তরপ্রদেশ সরকারের উচিত পথে টিকে দেবার এবং ডাক্তারের ব্যবস্থা করা। বিশেষত যেখানে ডান্ডি কান্ডি ঘোড়ার যাত্রীদের বিনা নোটিসে পদব্রজে
পর্বতারোহণ করাচ্ছেন সেই অংশে। ওই দুটি সাদা ক্যানভাসের ক্ষুদ্র খোপের চেয়ে ঢের বেশি সংখ্যক ও বেশি উন্নত পার্মানেন্ট বাথরুমের আশু প্রয়োজন এবং যথেষ্ট মেথড চাই। পাবলিক কনভেনিয়েন্সের কোনো সুবিধা নেই যমুনোত্রীতে। ছোট জায়গা, বিস্তর লোক, খাড়া পাহাড়, পথহীন। বনবাজারেও যাওয়া যায় না, নদীর পাড় উন্মুক্ত। লোকে করবেটা কি? সরকারের উচিত যমুনোত্রীতে একটা ট্যুরিস্ট রেস্ট হাউস জাতীয় বিশ্রামস্থল করা। নিদেন পক্ষে বিড়লা শেঠজি তো এদিকে তাকাতে পারেন। অথচ এই অঞ্চল বর্ডার সিকিউরিটি ফোর্সের দ্বারা সুরক্ষিত। মোটর রাস্তাগুলি বিএসএফ এর তৈরি। এক্ষুনি কেন্দ্রীয় সরকার মহারাজ ইচ্ছে করলে যমুনোত্রীর রাস্তা উন্নয়ন সম্ভব। মিলিটারি লাগিয়ে যমুনোত্রীর ওখানে একটা সিমেন্টের নাট মন্দির গোছের চাতাল অন্তত বানিয়ে দিতে পারেন, যেখানে ক্লান্ত সাধু সন্ন্যাসীরা এবং যাত্রীরা ঝড় বৃষ্টি বরফ রোদ্দুরের হাত থেকে বাঁচতে পারবেন। কি অসামান্য পথশ্রম সহ্য করে গ্রাম্য বৃদ্ধ বৃদ্ধাদের এই তীর্থযাত্রা! চোখে না দেখলে টেরই পেতুম না এ ব্যাপার যে আজও ঘটে। যমুনোত্রী হয়তোবা একমাত্র জায়গা যেখানে কৃচ্ছ সাধন শব্দের অর্থ বোধ হয়, অথচ যাত্রা শেষে তীর্থের প্রার্থিত শান্তির স্বাদ আমি অন্তত পাইনি। অন্যদের কথা জানি না, তাদের মূল্যবোধের থেকে হয়তো আজ আমি দূরে চলে এসেছি। আমার যতটা অসহ্য লাগছে, শ্রীহীন, প্রীতিহীন, ভক্তিহীন, ব্যবসা সর্বস্ব একটা অস্বাস্থ্যকর দমবন্ধ পরিবেশ মনে হচ্ছে, ওদের তেমন মনে নাও হতে পারে। অন্ধবিশ্বাসের আফিম ওদের খাইয়ে রেখেছি আমরা। তবুও ওরা নিশ্চয়ই বিশ্রামাগার, শৌচাগার, স্নানের জন্য ঢাকা ঘরের দাবি করতে পারেন। না পেয়ে পেয়ে ওরা চাইতে ভুলে গেছেন। গ্রামে যেমন কষ্ট করে বাঁচেন সেইভাবেই মানিয়ে নিচ্ছেন। জীবন মৃত্যুর সঙ্গে আধা আধি ভাগ করে নিচ্ছেন তীর্থযাত্রার অভিজ্ঞতা। যেদিকে বেশিটা যায় যাক, ভয় কি? উত্তরাখণ্ডে মৃত্যু হলে সঙ্গে সঙ্গে স্বর্গ। এই তো মহাপ্রস্থানের সেই পথ। কাশিতে মরলে তবু তারক ব্রহ্ম শুনতে হয় কানে, তবে মুক্তি হয়। এখানে ওসবেরও নাকি দরকার নেই, এহ বাহ্য। এখানকার শুদ্ধ বায়ুই কানে তারক ব্রহ্ম শুনিয়ে দেয়। সবচেয়ে ভালো পা গাড়ি। ফেরবার পথে আমরা হেঁটেই নামলুম জানকী চটি পর্যন্ত। লাকড়ি না থাক, আমার লড়কি ছিল সঙ্গে। রঞ্জন আগে আগে একা একা নেমেছে। এই হেঁটে নামার সময় আমি পথের সৌন্দর্য দুচোখে পান, লেহন ও চর্বণ করতে করতে এসেছি। এখন তা স্মৃতিতে চষ্যে রূপান্তরিত। জানকী চটিতে এসে বেজায় খিদে। আমাদের ঘোড়াওয়ালারা আগেই হাজির। রবীন্দ্র সিং একটা ছোট হোটেলে বসে ডাল রুটি খাচ্ছে দেখে আমরাও সেখানে যাই। চমৎকার ডাল ফ্রাই, নরম রুটি আর গরম আলুর ঝোল এবং চা। আহ, দারুণ! খেতে খেতে রঞ্জন বলল, এবার তার বাহন চাই। জুতো পরে পায়ের একটা লম্বা নখ ওর একটা আঙুলে ঢুকে গেছে, ভীষণ ব্যথা করছে। ঘোড়া জুটল জানকী চটি থেকে, খচ্চর নয়, ঘোড়াই, গোটা 30 টাকাতে। খচ্চর থেকে নামলেই আরাম। পথে একবার চা খেতে নেমেছি। চা নয়, নামাই উদ্দেশ্য। জায়গাটার কোনো নাম নেই, চটি নয়, পথযাত্রীদের জন্য চা পকোড়ার দোকান। কিছু গাছপালা, পাথর টাথর আছে। বড় পাথর খুঁজে যেখানেই বসতে চেষ্টা করি, হাঁ হাঁ করে কুন্দন সিং বলে, বসো না বসো না, ওখানে ঘোড়ায় পিসাব করেছে। ধুত্তর, ঘোড়াদের কি মন্দ স্বভাব রে বাবা। শেষে দাঁড়িয়েই চা খাচ্ছি। হঠাৎ দেখি সেই গেঁজেল সাধুটি এবারে নামছেন। যথারীতি কলকে হাতে বসে আছেন। আমি দৌড়ে কাছে যাই। সাধুজি, आप कहाँ से आए हैं? मालूम नहीं। किधर जाएंगे आप? मालूम नहीं। মিষ্টি করে হাসলেন, কলকেতে মুখ দিয়ে চোখ বুজে ফেললেন। আরেকজন সাধু চা খাচ্ছেন। সাধুজি, आप कहाँ से आए हैं? मद्रास से। किधर जाना है? गंगोत्री धाम। आप किधर ठहरते हैं? हाथ उल्टे हासलेन।
হাতে বালতি আর পুঁটলি। আজকাল সাধুদের সাজবদল হয়েছে, ধাতুর তৈরি কমণ্ডলু দেখা গেল না একটাও। দু একজনের হাতে লাউয়ের কমণ্ডলু অবশ্য আছে। একজন কোঁকড়া চুল স্মার্ট গেরুয়াধারী সাধুকে মাঝে মাঝেই দেখেছে লাঠি হাতে লাফিয়ে লাফিয়ে আমাদের পেরিয়ে যাচ্ছেন। এবারেও দেখি তিনি নেমে যাচ্ছেন, গায়ে নীল প্লাস্টিকের রেনকোট, সঙ্গে অনুরূপ রেনকোট শোভিত চেলা। চেঁচালুম, সাধু জি, আপ কাহা সে আতে হ্যাঁ? দেওঘর থেকে, বলে এক লাফে অদৃশ্য হয়ে গেলেন। মোটেই এতক্ষণ টের পাইনি তিনি বাঙালি। গৈরিক আর জটাচুটের মধ্যে কে মাদ্রাজি, কে বিহারি, কে বাঙালি বোঝার কোনো উপায় নেই। ভাষাও সবারই ভাঙা হিন্দি। সাধুরাও বেশি একদম বাইরে এক আর একদম ভিতরে এক, মাঝখানে নানান ভেদ বিভেদ। মঠ মন্দিরে বড্ড ক্ষমতার লোভ, কাড়াকাড়ি, দলাদলি দেখেছি তো। ভগবান নিশ্চয়ই শত হস্তেন দূরে থাকেন যাবতীয় ধর্মের মঠ মন্দির থেকে, কিন্তু উত্তরাখণ্ডের এই শীতের মধ্যে ঘাম ছোটানো রাস্তায় সাধুদের বিষয় অভিজ্ঞতা একেবারে আলাদা। এখনো পর্যন্ত কেউ ভিক্ষে চায়নি। শতচ্ছিন্ন বস্ত্রের যাত্রীরা উঠছেন, প্রায় বস্ত্রহীন সাধুরা উঠছেন। কারোর কিছুই চাইবার নেই, মানুষের কাছে হাত পাতবার নেই। অন্যান্য তীর্থের চেয়ে অনেক আলাদা। সায়নচটিতে যে পাণ্ডাকে দেখলুম, তার ছেলে যমুনোত্রীতে মন্দিরে হয়তো পুজো দেন, কিন্তু পাণ্ডার অত্যাচার নেই। নিজেই তো পিকো গিয়ে পুজোরির হাতে পুজো দিয়ে এলো মিস্টার মুখার্জির নামে। এক মুঠো ফুটকড়াই ভাজা ন্যাকড়ায় বিধে প্রসাদ দিয়ে বাকি সব কিছু নিয়ে নিয়েছে মন্দিরে। বুঝলুম রিসাইক্লিং হয়ে আবার দোকানেই ফিরবে। যেটুকু মন্দিরের সঙ্গে যোগ, সেটুকুনিতেই আছে অসাধুতা, ব্যবসা বাণিজ্য, অধর্মীয় আচার। আশ্চর্য। নৌকর হ্যায়। ভুখ লাগা বেটা? নেহি। সারা পথ এত যত্ন করছিল কুন্দন সিং রবীন্দ্র সিংকে। পিকো জিজ্ঞেস করলে, তোমার বাবা? রবীন্দ্র সিং ঘেন্নার সঙ্গে বলল, ও বাবা কেন হবে, আমি চিনিই না, নৌকর হ্যায়। কুন্দন সিং তখন আমাকে বলছে, রবীন্দ্র সিং কখনো যমুনোত্রী যায়নি, তাই ভাবলাম নাহাকার লায়েঙ্গে। এই প্রথম ট্রিপ, বাচ্চা ছেলে, ঘোড়া সামলাতে পারবে কিনা কে জানে, তাই ওকে যমুনির সঙ্গে দিচ্ছি। যমুনির কোনো ঘোড়াওয়ালা লাগে না, মোহনের বয়স অল্প, ওর সঙ্গে আমি আছি। এতে আমিও খুশি, কেননা মোহনের পিঠেই আমার মোহিনীটি বসে আছেন। রবীন্দ্র সিং রঞ্জনের সেই গুরু মহারাজের ভাইপো। ওদের নানা ধরনের ব্যবসা, হোটেল আছে, কাঠের গুদাম আছে, ঘোড়া খচ্চর আছে, আর আছে অহংকার। রবীন্দ্র ক্লাস 7-এ পড়ে। কুন্দন সিং স্পষ্টতই তার খচ্চর শাস্ত্রের গুরু। পদে পদে শেখাচ্ছে কখন লাগাম আলগা করবে, কখন কষে ধরবে, কখন ডাইনে ছুটতে হয়, কখন বাঁয়ে, কখন জানোয়ারকে জল খেতে দেবে, কখন দেবে না। অথচ রবীন্দ্র সিং এর কাছে তার পরিচয় নৌকর হ্যায়। একটি মানুষকে হঠাৎ সামনে দেখে ভয়ানক অবাক হয়ে গেলুম। একটু আগেই কুন্দন সিং এক খচ্চরওয়ালাকে বকেছে, পিঠে বেশি বেশি মাল চাপিয়েছে বলে। जानवरों को मार डालेगा क्या? जरा सा दिल लगाकर देख तो लो, उसका कितना तकलीफ हो रहा। এই মানুষটির পিঠে তার 4 গুণ বেশি মাল। সে বেঁকে আধখানা দয়ের মতো হয়ে হাঁটছে। এত মালপত্র একজন কুলির নেওয়া উচিতই হয়নি। 3 জন কুলির মাল। মানুষের এত অপমান, যেন কৃতদাসদের যুগের নকল দৃশ্য দেখছি। এ আমার সহ্য হয় না। রঞ্জনের ঘোড়া অত্যন্ত ঢিমে তেতালায় খুঁড়িয়ে গড়িয়ে পেছনে পেছনে আসছে। আমাদের খচ্চরগুলি ঘরে ফেরার উল্লাসে দ্রুত পায়ে পথ অতিক্রম করছে। হনুমানচটি থেকে আরো 4 কিলোমিটার ওদের বাড়ি। কুলিটা অত বেশি মাল বইছে, কত বেশি টাকা ও পাবে কুন্দন সিং? কত আর পাবে, এই 250 মতো। ভালোই পাবে মনে হচ্ছে পাহাড় প্রমাণ মাল দেখে। ঠিক সা খানা ভি নেই খাতা, এক রোজ মার জায়গা সালা বুদ্ধ। ওর পুরো চেহারাটাই বলছে নৌকর হ্যায়।
পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। আমরা যখন নেমে এলুম দেখি রোগা একটি সাধু উঠছেন তখন। তার চোখের দৃষ্টির তীব্রতা মনে থাকার মতো। একটি মাত্র পা, দুহাতে একটি দীর্ঘ লাঠি ধরে লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছেন অনায়াসে। কোথা থেকে আসছে এই শক্তি? দু পায়ে এবং 6 পায়েও যে আরোহণ কঠোর কৃচ্ছ, এর চলার ধরনে তা মনেই হলো না। আমি আর পিকোলো দুজনেই কিছুক্ষণের জন্য কথা বলতে পারলুম না আর। হনুমান গঙ্গার কাছে হনুমান মন্দির হচ্ছে। তাঁবু পেতে কিছু সন্ন্যাসী বসে আছেন ধুনি জেলে। খচ্চর থামিয়ে মুখে চিনি প্রসাদ ধরে দিলেন। আগে খচ্চরকে খাওয়াচ্ছেন। আ বেটা, বহুত পরেশানি হুয়া তুঝকো। তারপর সওয়ারিকে, তারপর থালাটি পাচ্ছেন। সাধুর মাথায় মাংকি ক্যাপ, পায়ে হান্টার জুতো, হিউয়েনসাংয়ের মতো দেখাচ্ছে। যমুনোত্রী যাত্রায় এই প্রথম থালা, মন্দির নির্মাণের চাঁদা। পুণ্যার্জন করে ফেরার পথে এদের কেউ বিমুখ করতে পারছে না। শেষে ওইটুকু কার্পণ্যের জন্যে না পুণ্যে খুঁত পড়ে যায়। যখন আমরা বরকোটে পৌঁছলুম, নড়তে চড়তে কষ্ট হচ্ছে। হনুমান চটিতে আর না থেমে সোজা বরকোটে। সেই বাঙালি ছেলে দুটি বলেছিল 15 টাকাতে ডবল বেডওয়ালা ঘর আর 5 টাকাতে গরম গরম মাংস ভাত পাওয়া যায় বরকোটে। অমৃতাঞ্জনের সন্ধানে। সূর্যাস্তে উদ্ভাসিত শান্ত সুশ্রী বরকোটে পৌঁছে দেখি টুরিস্ট লজটি বন্ধ, স্ট্রাইক চলছে। ওদেরই একজন সঙ্গে এসে একটি হোটেল দেখিয়ে দিল। গাড়ি থামলেই পিকো খুব খুশি হয়। যতক্ষণ গাড়ি চলে পিকোর মেজাজও ক্রমশ পর্বত শৃঙ্গে আরোহণ করে। যতই গা গোলায় মাথাও তত গরম হয়। ঝর্ণায় ঝর্ণায় তোয়ালে ভিজিয়ে তার মাথা ঠান্ডা করতে করতে ভয়ে ভয়ে যাওয়া হচ্ছে। যমুনোত্রী থেকে বরকোটে আসার পথে স্নো ভিউ যতবারই দেখি অমনি ওই দেখ দেখ করে আমি চেঁচিয়ে উঠি। পিকো বিরক্ত হয়ে বলে, আমাকে নিজে নিজে দেখতে দাও তো, অত চেঁচেমেচির কি আছে? স্বভাবই যে আমার আহ্লাদে চেঁচামেচি করা, কিছু থাক বা না থাক আমার বাবার মতন। বরকোটের হোটেলটা মন্দ নয়। দোতলায় জোড়া খাটওয়ালা ঘর। একটা নিয়ারের খাটিয়া দিয়ে দিল রঞ্জনের জন্য, 20 টাকা সব মিলিয়ে। স্নানের গরম জল নিলে বালতি প্রতি 2 টাকা। 3টে লেপ দিয়ে দিল 2 টাকা করে। চা একটু দামি, 60 পয়সা। যমুনোত্রীতে 70। জানলা আছে পরপর 3টে। খুলে দেখি হিমালয়ের ছায়ামূর্তি চাঁদের আলোতে স্থির হয়ে আছে। জানলা বন্ধ করতে ইচ্ছে করল না। বরকোটে খুব বেশি ঠান্ডা নেই, মশারিও অবশ্য নেই, তবে মাছির উপদ্রবটাই দেখা গেল উত্তরাখণ্ডে বেশি। মশা নেই তেমন। ঝুপ করে বাতি নেমে গেল, অমনি চেঁচায়, রঞ্জন ভালো করে মোমবাতি নিয়ে ঘুরে ঘুরে দেখে নে বাবা, ঘরে আবার টারান্টুলা আছে কিনা। টারান্টুলা মাকড়সা কেবল আফ্রিকায় হয় মা, এখানে কেমন করে আসবে? কিন্তু এসেছিল তো, হনুমান চটিতে আসেনি কে? সেটা টারান্টুলা কে বললে? যা হোক একটা নাম দিতে হবে তো। ঘরে পোকামাকড় ছিল না। বিজলিও মিনিট 15-র মধ্যে ফিরে এলো। হোটেলের নিচেই খাবারের দোকানে ডাল ফ্রাই, মাংস, রুটি, দই খেতে 3 জনের 20 টাকা লাগলো এবং চা। খচ্চর পিকোকে একটুও কাহিল করতে পারেনি, কিন্তু রঞ্জনের আর আমার সারা গায়ে ব্যথা। রঞ্জন বেরুলো অমৃতাঞ্জনের সন্ধানে। পিকোকেও বললুম ঘুরে আয় ফাঁকা জায়গায়। আমার তো নড়ার শক্তি নেই। ওরা এসে বললে দোকানে অমৃতাঞ্জন তো আছেই, ক্যাসেট টেপও আছে, লতা, হেমন্ত, মেহেদি হাসান, গুলাম আলী। আর যাবো না, আর যাবো না যমুনায় জল আনিতে। শুধু যমুনা কেন, অশ্বপৃষ্ঠে কোথাও যাব না। কেদারনাথ আউট হয়ে গেলেন। ওই 14 কিলোমিটার হেঁটে ওঠা আমার সাধ্য নয়। ডান্ডি চড়তে রুচিতে বাঁধে, কাণ্ডির প্রশ্ন নেই। অতএব কেদার হলো না। কৃচ্ছ সাধন না করলে তীর্থ ভ্রমণ হয় না। তা কৃচ্ছ দিয়েই শুরু হলো যাত্রা। 4 ধাম হলো না, 3 ধাম। সাহেবরা এত আরামের ব্যবস্থা করে রাখে যে আরামে ডুবে বসে ঈশ্বরের মাহাত্ম্য নিয়ে মুগ্ধ হবার সুযোগ হয়।
হয়তো ওরা খোলসটায় আরামের ব্যবস্থা করে বলে আত্মার দিকে আপনি নজর গিয়ে পড়ে। আমরা খোলসটার কথা না ভেবে শুধু আত্মার কথাই ভাবছি। ফলে খোলস বলে আমাকে দেখ, বলে সব মনটা টেনে নেয়, আধ্যাত্মর দিকে আর যেতেই দেয় না। মেটেরিয়াল কমফোর্টস মোটেই ইমেটেরিয়াল নয়। প্রাথমিক পরিচয় শরীরধারী জীব তো আমরা। বন্ধুরা, আজকে চতুর্থ পর্ব এখানেই শেষ করছি। পঞ্চম পর্ব শুরু হবে ব্রহ্মখাল ধরাসু ডুন্ডা এই গল্প দিয়ে। আর আপনাদের জন্য প্রশ্ন রাখলাম যে লেখিকা দোকান থেকে তার ভাই রঞ্জনের জন্য কি কিনতে চেয়েছিলেন এবং কি বলেছিলেন, কি কিনতে চেয়ে কি বলেছিলেন যা হাসির উদ্রেক সৃষ্টি করেছিল। প্রথম তিনজন উত্তরদাতার নাম আমি পঞ্চম পর্বের শুরুতে বলে দেব। আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন গল্প এবং গল্প ছলে ভ্রমণ কাহিনী শুনুন। ধন্যবাদ।